বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মিরাজউদ্দিন আপনাদের স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে মূলত আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো আছে তার মধ্যে আমরা বীজগণিত তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এবং চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, এই দুইটা অনুশীলনী থেকে আমরা দুইটা সৃজনশীল বোর্ডে লিখছি, তোমরা লক্ষ্য করো। এই সৃজনশীল দুইটা আমরা সলিউশন করব। তার আগে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানে আছো দ্রুত তোমরা মোবাইলের সামনে বসে যাও, খাতা কলম নিয়ে। আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে লক্ষ্য করো, আমরা প্রথমে যে 1 নম্বর সৃজনশীলটা লিখছি সেটা তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা। তো প্রথমে আমরা যাই যে আসলে পূর্ণ সংখ্যা কোনগুলা। তো পূর্ণ সংখ্যা দুই ধরনের আছে। তোমার একটা হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর 2 নম্বর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 5 এগুলো সব হচ্ছে তোমার কি ধনাত্মক। প্রত্যেকটা সংখ্যার বামে কোনো চিহ্ন নেই, মানে প্লাস। কারণ আমরা জানি যে ধনাত্মক মানে প্লাস, তার মানে এগুলো হচ্ছে সবগুলা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। অনুরূপভাবে ঋণাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো হচ্ছে তোমার -1 -2 -3। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যার বামে কি মাইনাস চিহ্ন থাকবে। তো আমরা পূর্ণ সংখ্যা দুই ধরনের লক্ষ্য করলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এখন আমরা পূর্ণ সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে তুলনা জানবো, যে আসলে কোনটা বড় কোনটা ছোট। পাশাপাশি ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার আমরা যোগ বিয়োগ জানতে হবে। পাশাপাশি এখানে আমরা আরেকটা জিনিস জানবো, যে এই যে সংখ্যা রেখার সাহায্যে আমাদের এই পূর্ণ সংখ্যাগুলোর যোগ বিয়োগ কীভাবে করে এগুলো আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমেই আমাদের 1 নম্বর যে সৃজনশীলটা বলছে সেটা হচ্ছে -15 6 এবং 11 তিনটা পূর্ণ সংখ্যা। তো ক নম্বর প্রশ্ন -15 এবং 6 আর 6 + 5 এবং 11 এর মধ্যে এই চিহ্নগুলো ব্যবহার করতে বলছে। আমরা জানি এটা হচ্ছে তোমার বৃহত্তম চিহ্ন, যেটাকে বলা হয় গ্রেটার দেন। এটা হচ্ছে তোমার কি ক্ষুদ্রতম লেস দেন, আর এটা হচ্ছে কি সমান চিহ্ন। তো এখন তোমাদেরকে যদি নর্মালি বলা হয় যে আমি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা +5 লিখলাম, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা -4 লিখলাম, তাহলে বন্ধুরা লক্ষ্য করো যে আমরা আসলে দুইটা সংখ্যার মধ্যে যদি তুলনা করি, যে +5 আর -4, এখানে আমাদের কোনটা ছোট কোনটা বড় এটা যদি আমরা নির্ধারণ করতে যাই, তাহলে আমরা ওই প্রতীকগুলো দিয়ে আমরা নির্ধারণ করব। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু +5, প্লাস মানে হচ্ছে কি বড়, আর মাইনাস মানে হচ্ছে কি ছোট। তো এখানে আমরা তাহলে 5 > -4, কারণ 5টা হচ্ছে -4-এর চাইতে বড়। অনুরূপভাবে যদি আমরা বলি যে -4 আর 5 এর মাঝে আমরা যে চিহ্নটা বসাবো, এখানে দেখো যে -4টা কি ছোট, 5টা বড়। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন দিলাম, -4 ক্ষুদ্রতম বা <5। তো এই হচ্ছে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে তুলনা। তো আমাদের ক নাম্বার প্রশ্নে যেটা বলছে যে -15 এবং 6, আমরা অঙ্কে চলে যাচ্ছি 1 নম্বরের
ক -15 এবং 6 -15 এবং 6 এই দুইটা সংখ্যার মাঝে আমরা কোন চিহ্নটা বসাবো? বৃহত্তম চিহ্ন বসাবো না ক্ষুদ্রতম না সমান চিহ্ন? তো এখানে বন্ধুরা লক্ষ্য করো যে এখানে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে -15 বড় না 6 বড়। 6 মানে এটা +6 আর এটা হচ্ছে তো -15। তার মানে আমরা এটাকে লিখতে পারি যেহেতু -15টা হচ্ছে কি 6-এর চাইতে ছোট, তাহলে এখানে আমরা -15 6 -15 লেস দ্যান 6, 6 বড় -15 ছোট। আচ্ছা, এখন আরেকটা সংখ্যা বলছে যে 6 + 5 এবং 11 এর মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় অথবা সমান কিনা এটা আমরা দেখব। তো লক্ষ্য করো যে 6 + 5 তার মানে হচ্ছে কত? 11। তো এখানে আমরা লিখতে পারি বা 6 আর 5 আমাদের দুইটাই কি সমান। তাহলে নিশ্চয়ই আমরা ক নাম্বার প্রশ্ন বুঝতে পারছি যে এখানে আমাদের দুইটা সংখ্যার মধ্যে তুলনা করলাম। এখন খ নাম্বারে যেটা বলছে যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটা একটা সরল এর মতো অঙ্কটা আমরা করব। তো প্রথমে আমরা রাশিটা লিখে নিই। প্রদত্ত রাশি -15 প্লাস -11 প্লাস 6। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এখানে আমাদের ব্র্যাকেট আছে, তো আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। তো ব্র্যাকেট যদি আমরা উঠাইতে যাই তো আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা থাকবে তার সাথে বাইরের চিহ্নটা কি গুণ করতে হবে। তো আমরা এখানে জানি যে তোমরা লক্ষ্য করো যে মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে কি হয়? প্লাস। মাইনাসের সাথে প্লাস গুণ করলে হবে মাইনাস, প্লাসের সাথে আমরা মাইনাস গুণ করলে মাইনাস, আবার প্লাসের সাথে প্লাস যদি গুণ করি আমরা কি পাই? প্লাস। তো এখানে আমরা এই জিনিসটা মনে রাখবো যে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস, আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস, আর প্লাসের সাথে প্লাস গুণ করলে হবে প্লাস। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে দেখো যে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে কত? প্লাস। +15। তো প্রথমে প্লাস লেখার প্রয়োজন নাই, এ কারণে আমরা লিখলাম না। এরপরে দেখো বাইরে কি প্লাস, ভিতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -11 প্লাস 6। এখন আমরা লক্ষ্য করব যে এখানে যে তিনটা সংখ্যা আছে, এখানে 6 এবং 15 দুইটা সংখ্যার বামে কি একই চিহ্ন প্লাস। আমরা জানি যে যে সংখ্যাগুলোর বামে একই রকম চিহ্ন থাকবে সেগুলো যোগ করতে হবে। তাহলে এখানে 6 এবং 15 দুইটা সংখ্যার বামেই প্লাস চিহ্ন আছে, অতএব আমরা 6 এবং 15 এই দুইটা যোগ করব। তাহলে যোগ করলে হবে আমাদের 21, আর -11 আছে, -11 রেখে দিলাম। এখন 21 থেকে 11 আমরা বাদ দেব, তাহলে হবে কত? 10। এই হলো তোমার এই প্রদত্ত রাশিটার মান 10, এটাই আমাদের অ্যান্সার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্ন বলছে যে সংখ্যা রেখার সাহায্যে আমাদের -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করতে বলছে। এটা তোমার -15 এবং 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করতে বলছে। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা সংখ্যা রেখা যোগ করার ক্ষেত্রে আগে আমরা যে কাজটা করব যে আমরা একটা সরল রেখা এঁকে নেব। এখানে সরল রেখায়
আমরা এখানে তোমার লক্ষ্য -15 আর 6 যেহেতু 15 মাইনাস সংখ্যাগুলো বেশি, আমরা এখানে 0টা ধরে নেব। আমরা জানি যে মূল বিন্দু থেকে আমরা যদি বাম দিকে যাই তাহলে মাইনাস, আর ডান দিকে গেলে কি হবে প্লাস। তাহলে -15টা আমরা পর্যায়ক্রমে একটা একটা করে বিন্দু স্থাপন করব বাম দিকে, যেহেতু -15, আর 6 যেহেতু প্লাস, তাহলে মূল বিন্দু থেকে আমরা কি ডান দিকে আমরা ওই বিন্দুগুলো স্থাপন করব। তার আগে আমরা লিখে নিতে পারি যে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল নির্ণয়। তো বন্ধুরা লক্ষ্য করো যে এখানে আমরা বিন্দুগুলো যদি স্থাপন 0-র পরে এখানে আমরা তাহলে বাম দিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, এভাবে আমরা -15 পর্যন্ত যাব, -11 -12 -13 -14 -15। যেহেতু আমরা শূন্য মূল বিন্দু থেকে আমরা বাম দিকে গেলাম 15 ঘর পর্যন্ত, আর ডানে আমরা 1 +1 +2 +3 +4 +5 +6। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তো এটা আমরা একটা সংখ্যা রেখাতে অলরেডি বিন্দুগুলো স্থাপন করে দিয়েছি, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো। এখন এটাকে আমরা যোগ করব। তো যোগ করার আগে আমরা যে জিনিসটা খেয়াল করব, নর্মালি আমরা সংখ্যাটা যদি আমরা রাফে যোগ করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে -15 আর +6 আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে দেখো, +9 -9। 15 থেকে আমরা যেহেতু 15 মাইনাস +6, তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9 -9। আমাদের যোগ করে নিলে সুবিধা কি রাফে, যে আমরা বুঝতে পারবো যে 9 এটার অ্যান্সার হবে। তাহলে প্রথমেই আমরা শূন্য বিন্দু থেকে, যেহেতু প্রথমে -15 আছে পরে 6, তাহলে প্রথমে আমরা -15 পর্যন্ত চলে যাব। তাহলে শূন্য থেকে আমরা যাব কত ঘর পর্যন্ত, -15 পর্যন্ত যাব। তো এখানে আমরা শূন্য থেকে 15 পর্যন্ত চলে এলাম বাম দিকে। তাহলে শূন্য থেকে প্রথমে কি করছি, শূন্য থেকে বাম দিকে 15 ঘর অতিক্রম করলাম। 15 ঘর অতিক্রম করে -15 বিন্দুতে আমরা পৌঁছলাম। এরপরে এখন আমাদের কি করতে বলছে যে +6। তো +6 আমরা জানি +6 মানে হচ্ছে আমাদের কি ডান দিকে। তাহলে এখানে যে -15 থেকে আবার আমরা শুরু করব, ডান দিকে রওনা করব। ডান দিকে কয় ঘর যাব, 6 ঘর, +6 যেহেতু, তার মানে কত দূর যাব, আমরা এখানে হিসাব বের করে রাখছি যে 15 থেকে 6 বাদ দিলে -9, 9 পর্যন্ত গেলে আমরা 6 ঘর অতিক্রম করে ফেলব। তাহলে আমরা আবার ডান দিকে আমরা কি করলাম, 6 ঘর অতিক্রম করলাম, +6 ঘর অতিক্রম করে এখান পর্যন্ত আমরা এলাম। তাহলে এখানে আমরা অবস্থান করলাম, এটা হচ্ছে তোমার -9। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে প্রথমে আমরা কি করলাম, শূন্য বিন্দু থেকে বাম দিকে 15 ঘর অতিক্রম করলাম, করার পরে আবার -15 থেকে আবার ডান দিকে 6 ঘর অতিক্রম করলাম। 6 ঘর অতিক্রম করার পরে -9 বিন্দুতে বসলাম। এ হলো আমাদের সংখ্যা রেখা। নিশ্চয় তাহলে আমরা সলিউশনটা পেলাম কত, সলিউশনটা পেলাম তোমার শূন্য থেকে নিয়ে এই 9 পর্যন্ত, এটা হচ্ছে -9। তো এই হলো আমাদের সংখ্যা রেখা। এখন আমরা যে সংখ্যা রেখাটা আঁকলাম, কিভাবে আঁকলাম জাস্ট একটু বিবরণটা লিখতে হবে।
আমরা প্রথমে বিবরণটা যদি লিখি তাহলে আমরা বলবো প্রথমেই শূন্য বিন্দু থেকে বাম দিকে ধাপ অতিক্রম করে শূন্য বিন্দু থেকে বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -50 বিন্দুতে পৌঁছাই। এরপরে আমরা কি করলাম, শূন্য থেকে বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -15 পৌঁছালাম। এরপরে -15 বিন্দু থেকে কয় ধাপ, 6 ধাপ আমরা কি যাব, ডান দিকে যাব। -15 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছায়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে প্রথমে আমি কি বলছি যে শূন্য বিন্দু থেকে বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছায়। এরপরে আবার -15 বিন্দু থেকে ডান দিকে আমরা 6 ধাপ অতিক্রম করলাম, 6 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছায়। তাহলে -15 ও 6 এর যোগফল হবে -15 + 6 = -9। এই হলো আমাদের সংখ্যা রেখার সাহায্যে -15 এবং 6 এর যোগফল। তো নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সংখ্যা রেখাটা বুঝতে পারছো। এখানে আরেকটা দ্বিতীয় অংশে আরেকটা বলছে যে এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করতে বলছে। তো 11 এবং 6 এর আমরা বিয়োগফল নির্ণয় করব। তাহলে আমরা লিখি আবার 11 সংখ্যা রেখার সাহায্যে 11 ও 6 এর বিয়োগফল নির্ণয়। সংখ্যা রেখার সাহায্যে 11 ও 6 এর বিয়োগফল নির্ণয়। এখানে লক্ষ্য করো যে দুইটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা এখন একটা রেখা অঙ্কন করি। আমরা এখানে একটা মূলবিন্দু ধরে নিলাম 0, কারণ এখানে দেখছি যে দুইটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই কারণে আমরা ঋণাত্মক সংখ্যা এদিকে জায়গা কম রাখলাম, ধনাত্মকের দিকে বেশি। তো এখানে আমরা পর্যায়ক্রমে 11 পর্যন্ত লিখা ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে আমাদের সবগুলাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নাই, কারণ ধনাত্মকে প্লাস না দিলেও হয়। তো প্রথমেই আর এখানে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা না থাকার কারণে এখানে আমরা বামে না লিখলেও হয়, 2-1টা বিন্দু লিখলেও পারো লিখতে। তো এখন যেহেতু এটা আমাদের বিয়োগ করতে বলছে 6 এবং 11, তো আমরা বিয়োগ করে আসলে রাপে যদি করে নিই যে বিয়োগ ফলটা কত পাবো, তাহলে 11 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে তোমার 5।
তাহলে প্রথমেই আমরা শূন্য বিন্দু থেকে যেহেতু +11, তাহলে আমরা কোন দিকে অগ্রসর হব? আমরা ডান দিকে অগ্রসর হব। তাহলে 0 থেকে আমরা 11 পর্যন্ত 11 ধাপ অতিক্রম করি। অতিক্রম করে আমরা অলরেডি 11 বিন্দুতে পৌঁছলাম। এরপরে যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে 6, তাহলে বিয়োগ মানে হচ্ছে আমরা জানি যে ঋণাত্মক। তাহলে আমরা কোন দিকে আবার অগ্রসর হব? বাম দিকে। তাহলে 6 ঘর আমরা বামে অতিক্রম করব। তাহলে আমরা 6 ঘর যদি বামে অতিক্রম করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আমরা 6 ঘর অতিক্রম করার পরে আমরা 5 বিন্দুতে পৌঁছলাম। তাহলে আমরা দেখতেছি যে আমাদের 11 এবং -6 এর বিয়োগফলটা হচ্ছে তোমার কত? +5। তার মানে এটা হচ্ছে তোমার 5। নিশ্চয় তোমরা সংখ্যা রেখাটা আঁকা বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম? প্রথমেই যেহেতু 11 এবং 6 দুইটাই ধনাত্মক সংখ্যা, তাহলে প্রথমে 11 ডান দিকে আমরা কি করলাম? 11 ধাপ অতিক্রম করলাম। 11 ধাপ অতিক্রম করে আমরা 11 বিন্দুতে পৌঁছলাম। তারপরে বিয়োগ করতে বলছে 6, তারপরে 6 যেহেতু বিয়োগ করতে বলছে এই কারণে আমরা আবার কি করলাম? 11 বিন্দু থেকে আবার বাম দিকে 6 ঘর অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছলাম। তাহলে আমাদের 11 এবং 6 এর আমাদের বিয়োগফল পেয়ে গেলাম তোমার কত? 5। তাহলে এখন আগেরটার মতোই যদি আমরা বিবরণটা লিখি তাহলে দেখো, তাহলে আগের মতোই বিবরণটা লিখব। প্রথমে 0 বিন্দু থেকে ডান দিকে 11 ধাপ অতিক্রম করে 0 বিন্দু থেকে ডান দিকে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌঁছাই। তারপর 11 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছাই। তাহলে 11 ও 6 এর বিয়োগফল 11 - 6 = 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সংখ্যা রেখার সাহায্যে একটা যোগ এবং একটা বিয়োগ করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 2 নাম্বার যে সৃজনশীলটা বলছে, 2 নাম্বার সৃজনশীলটা মূলত তোমাদের 4র্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশিতে তোমার লক্ষ্য করো যে এখানে কিছু জিনিস বোঝার আছে। সেটা হলো এখানে বীজগণিতীয় প্রতীক, তারপরে চলক, সহগ, সূচক, এই 4টা বিষয়ে ধারণা থাকতে হবে। বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ এবং সূচক। তো আমরা প্রথমে এই যে বীজগণিতীয় প্রতীক আসলে কোনগুলো? আমরা নর্মালি জানি যে 1 2 3 4 এভাবে পর্যন্ত আমরা যদি লিখি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পাটিগণিতের সংখ্যা প্রতীক। এগুলো আমরা জানি আগে থেকে, এগুলো পাটিগণিতে আমরা ব্যবহার করে আসছি। এগুলো পাটিগণিতের সংখ্যা প্রতীক। বীজগণিতের ক্ষেত্রে আমরা 1 2 3 4 5 এগুলোকে আমরা বলবো বীজগণিতীয় সংখ্যা প্রতীক। বীজগণিতীয় সংখ্যা প্রতীক। এখন বীজগণিতীয় এই সংখ্যা প্রতীক 1 2 3 4 5 এর পাশাপাশি আমাদের এখানে আরও কিছু প্রতীক আছে যেটা বীজগণিতে ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে তোমার ইংরেজি বর্ণমালার, যেমন A B C
সি এক্স ওয়াই জেড, মানে এ থেকে জেড পর্যন্ত। এগুলো আমাদের বীজগণিতে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এগুলাকে আমরা বলতে পারি অক্ষর প্রতীক, যাকে নর্মালি আমরা বলবো চলক, যার নির্দিষ্ট কোনো মান নেই এবং এই মানগুলো পরিবর্তনশীল। তাহলে এখানে আমরা দেখলাম যে বীজগণিতীয় প্রতীক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সংখ্যা প্রতীক, একটা হচ্ছে তোমার অক্ষর প্রতীক। তো সংখ্যা প্রতীক তো আমরা জানি 1 2 3 4, আর যেটা তোমার সংখ্যা অক্ষর প্রতীক এ বি সি এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা কি বলবো? এগুলাকে আমরা কি চলক বলবো। তো এখন তাহলে আমরা চলক বুঝতে পারলাম চলকটা কি, আর যার নির্দিষ্ট কোনো মান নেই, ঠিক আছে। আরেকটা বিষয় হলো সহগ। সহগটা হচ্ছে তোমার চলকের, যেমন আমি লিখলাম এখানে 3x, তো চলক এটা হচ্ছে এক্সটা হচ্ছে চলক, আর এক্সের বামে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বলবো কি? সহগ। আবার আমরা জানি যে এখানে দেখো এক্সের ওপর যদি আমরা 2 লিখি বা এক্সের ওপর 5 লিখি, তাহলে এখানে আমরা যখন এক্স এই 2টাকে আমরা বলবো সূচক, আর এক্সটাকে আমরা বলবো ভিত্তি। তো এখানে আমরা যে পাচ্ছি যে এই যেমন এখানে x টু দি পাওয়ার 5, এখানে 5টা হচ্ছে তোমার সূচক, আর এখানে এক্সটা হচ্ছে তোমার কি? ভিত্তি। তো আমরা নর্মালি জানলাম যে সহগ সূচক মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা যে অঙ্কটা করব 2 নম্বর অঙ্কে মূলত বীজগণিতীয় যে চলক নিয়ে বেশি কাজ এখানে। তো 2 নম্বর প্রশ্ন বলছে যে একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম হচ্ছে বি টাকা এবং কলমের দাম হচ্ছে সি টাকা। এখন বলছে যে 5টি কলম ও 3টি খাতার মোট দাম কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তো এখানে দেখো আমাদের বলে দিছে যে একটি খাতার দাম এ টাকা, তো এটা হচ্ছে কি? একটা চলক, খাতার দাম নির্দিষ্টভাবে বলা নাই। তাহলে এখানে আমরা প্রথমে ক নম্বর অঙ্কে যাই। প্রথমে আমরা লিখব যে একটি খাতার দাম এ টাকা। তাহলে এখানে আমাদের কয়টি খাতার বলছে? আমাদের প্রথমে 5টি কলম ও 3টি খাতা। তা আমরা খাতা যেহেতু আগে লিখে বলছি, তাহলে 3টি খাতার দাম আমরা যদি বের করি, অতএব 3টি খাতার দাম এ গুণন 3 এত টাকা সমান 3 এ টাকা। আবার বলছে যে 5টা কলম, আবার একটি কলমের দাম একটি কলমের দাম সি টাকা। তাহলে অতএব 5টি কলমের দাম সি গুণন 5 সমান 5C টাকা। তাহলে আমরা আলাদা আলাদাভাবে 3টি খাতা এবং 5টি কলমের দাম বের করে নিলাম। অতএব মোট দাম সমান 3A প্লাস 5C এত টাকা। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সলিউশন পেয়ে গেছি যে 5টি কলম ও 3টি খাতার মোট দাম 3A প্লাস 5C, বা তুমি 5Cও আগে লিখতে পারো, সমস্যা নাই, 5C প্লাস 3A লিখতে পারো। যা হোক, এরপরে কিছুটা একই ধরনের অঙ্ক, খ গ একই। তারপরে দেখো যে খ নম্বরে বলছে কি যে 10টি বই ও 4টি খাতার মোট দাম আমরা একই রকমভাবে বের করব। তাহলে আমাদের এখানে একটি বইয়ের দাম দেওয়া আছে। খ নাম্বার প্রথমে লিখব যে একটি বইয়ের দাম কত? বি টাকা। তাহলে অতএব 10টি বইয়ের দাম বি গুণন 10 সমান 10 বি টাকা। আবার 4টি খাতা, তাহলে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে এ টাকা। অতএব 4টি খাতার দাম এ গুণন 4 সমান 4 টাকা। তাহলে আমরা 10টি বইয়ের দাম বের করলাম 10B, আর 4টি খাতা 4A। অতএব
মোট দাম সমান 10B প্লাস 4A, এত টাকা। এ হলো আমাদের ক নাম্বারের সলিউশন, 10টি বই আর 4টি খাতার মোট দাম। এরপরে আমাদের আরেকটা গ নাম্বার যেটা প্রশ্ন, সেটা হলো তোমার 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের আমাদের মোট দাম বের করতে বলছে। তো একই অঙ্ক আগের মতোই আমরা যদি বের করে নিই, যে একটি খাতা, এখানে 8টি খাতা বের করতে বলছে, তাহলে একটি খাতার দাম এ টাকা, অতএব 8টি খাতার দাম সমান 8A টাকা। আবার বলছে একটি বইয়ের দাম B টাকা, অতএব 6টি বইয়ের দাম B গুণন 6 মানে 6B টাকা। আবার একটি কলমের দাম হচ্ছে তোমার C টাকা, অতএব 9টি কলমের কথা বলছে এখানে, অতএব 9টি কলমের দাম 9C টাকা। অতএব আমরা লিখতে পারি যে 8টি বই, 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের মোট দাম 8A, 8টি খাতা প্লাস 6টি বই 6B প্লাস 9টি কলম 9C, এত টাকা। এটা আমাদের অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো। এরকম অঙ্ক তোমাদের 4.1-এ আরও বেশ কিছু আছে। তো এই অঙ্কগুলো তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা। আর এই ধরনেরই অঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্টও আছে, তোমরা বাসায় অবশ্যই এগুলা নিয়মিত করবা, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সোজা মনে হবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় ভালো থাকো, সুস্থ থাকো এবং অ্যাসাইনমেন্ট লেখার সময় একটা খেয়াল রাখবা যেন অ্যাসাইনমেন্টের মধ্যে যেন কোনো কাটাকাটি না হয়, সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।